এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা একটা হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। রাত 12টায় পুরনো স্কুলে। পৃথার ভূমিকায় সুপ্রজা, অলকার ভূমিকায় মধুপর্ণা, সৃজনের ভূমিকায় নীল, সম্রাটের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, অনিমেষের ভূমিকায় সুমিতেন্দ্র, ডক্টর প্রবীর সেনের ভূমিকায় সাগর কুমার পাঠক, গল্পপাঠ আর ইন্সপেক্টরের ভূমিকায় আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। বাস্তবে অনেকেই অনেক ডেয়ারিং কাজ করতে চায়। যেমন অনেকে স্কাই ডাইভিং করে, কেউ দুর্গম স্থানে ট্রেকিং করতে চায়, আবার কেউ বা ভূতের উৎস খোঁজার জন্য ভুতুড়ে আস্তানায় হানা দেয়। তবে সবসময় কি ডেয়ারিং কাজে সফলতা পেতে ভালো লাগে? ধরুন, আজ আপনি যদি ভূতের দর্শন পাওয়ার আশায় ভূতের বাড়িতে হানা দেন, আর ভূত মহাশয় আপনাকে সেখানে দর্শন দিয়ে ফেলেন, তখন কি আপনাদের ভালো লাগবে? ভালো তখনই লাগবে যখন ভূত বাবাজিকে দেখে তারই দয়ায় জ্যান্ত ফিরে আসতে পারবেন, তাই না? আসল কথা হলো, সব কাজে সফলতা পেলেই যে পরিণামও ভালো হবে তা নয়। প্রয়োজনের অতিরিক্ত কিছুই সুখের উদ্ভব করতে পারে না। অনেক সময় তা নিয়ে আসে কোনো এক অজানা বিপদ। তবুও মানব ধর্ম বলে একটা কথা আছে, জানেন তো? যে যত দূরে থাকে তার প্রতি আকর্ষণ ততটাই দৃঢ় হয়, সে মানুষই হোক কিংবা ভূত। আমাদের আজকের গল্পে এই 5 বন্ধুরও হয়েছে সেই দশা। সম্রাট, পৃথা, অনিমেষ, সৃজন ও অলকা, এই 5 জন কলেজে পড়ার সময় থেকেই বন্ধু। আজ অনেক দিন পর কলেজের রিউনিয়নে এসে কোথাও ঘুরতে যাওয়ার ওরা পরিকল্পনা করছে। তবে শর্ত একটাই, জায়গাটা ভুতুড়ে হতে হবে। গল্প শুরু করার সাথেই সবার একটা ছোট্ট করে পরিচিতি দিয়ে রাখা প্রয়োজন। সম্রাট সফল ব্যবসায়ী, পৃথা গৃহবধূ, ওর স্বামী বাইরে চাকরিরত, অনিমেষ কলকাতার এক বড় কলেজের প্রফেসর, সৃজন মুম্বাইতে কর্মরত। কয়েকদিনের ছুটি নিয়ে কলকাতায় এসেছে। আর অলকা কলকাতার একটা ছোট এনজিওতে বাচ্চাদের পড়ায়। সবে সবে ওর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক কথায় সহজ সরল সাদাসিধে মেয়ে, এবং বাকি 4 জনের তুলনায় শান্ত, কথাও কম বলে। কোথায় যাওয়া যায় এই নিয়ে যখন ওদের আলোচনা রীতিমতো তুঙ্গে উঠেছে, তখনই হঠাৎ সৃজন পরামর্শ দিল। দেখ, ব্যারাকপুরে একটা জায়গা আছে, কয়েকদিন আগে খবরের কাগজে পড়ছিলাম বটে। ব্যারাকপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত স্কুল আছে। ভারতে ব্রিটিশ পিরিয়ডের সূচনার পরে লর্ড ক্লাইভ এই স্থানে একটা স্কুল তৈরি করেছিল।
ভারতে আসা ব্রিটিশ সৈনিক এবং তাদের পরিবার পরিজন তখন এই এলাকা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্যই এই স্কুলটা প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে একটা ঝামেলার জন্য এই স্কুলটা বন্ধ হয়ে যায়। এখন নাকি সেই এলাকাটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ ওদিকে যায় না। সম্রাট সৃজনের হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, স্ট্রেঞ্জ, সত্যি এইরকম একটা জায়গার কথা আমরা জানতামই না। অনিমেষ বলল, জায়গাটার ভুতুরে বদনাম আছে কিনা সেটা লেখা আছে কি? ভুলে যাস না, আমরা কিন্তু এখানে ভুতুরে জায়গায় যাব বলে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম, বুঝলি তো? সৃজন বলল, একেবারে রিমোট লোকেশনে একটা এত বছরের পুরনো পরিত্যক্ত স্কুল বাড়ি, সেখানে 2-1 পিস ভূতও কি থাকবে না? অলকা শান্ত কণ্ঠে বলল, আর যদি ভূত দর্শন নাও হয়, ওরকম একটা জায়গায় রাত তো কাটাবো, এটা ভেবেই আমার গায়ে কাটা দিচ্ছে। গ্রেট, তাহলে আর দেরি কিসের? চল না, এই রবিবারই বেরিয়ে পড়ি না আমরা। উৎসাহিত হয়ে বলল পৃথা। সম্রাটও উত্তেজিত হয়ে বলল, ব্যাস, তাহলে ডান। এই রবিবার আমরা বেরোচ্ছি। ডেস্টিনেশন ব্যারাকপুরের ভুতুরে স্কুল। হিপ হিপ হুররে! রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে সম্রাটের গাড়িতে উঠে 5 বন্ধু মিলে রওনা দিল ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুর যেতে গিয়ে তাদের পথে পড়ল ওখানকার বিখ্যাত কিছু স্থান, যেমন দক্ষিণেশ্বরের আদলে তৈরি সেই বিখ্যাত মন্দির, যা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী তৈরি করেছিলেন। গান্ধীঘাট, জহরকুঞ্জ রেঞ্জ, মঙ্গলধাম ট্যুরিজম প্রপার্টি দিয়ে মসৃণ সোজা পথ পেরিয়ে লেডি ক্যানিং গ্রেভিয়ার্ড এবং বার্মা ব্রিজ পার করে মঙ্গল পাণ্ডে ঘাট হয়ে তাদের গাড়ি ঘুরল উত্তর পশ্চিম দিকে। ততক্ষণে সন্ধ্যা হয়েছে। কিছু দূর গাড়ি নিয়ে এগোতেই রাস্তা সরু হয়ে এলো। সরু রাস্তাটার দুপাশে ঝোপঝাড় গাছপালা ভর্তি। শুধুমাত্র গাড়ির আলো ছাড়া এই অন্ধকার পথে আর একটুও আলোর অস্তিত্ব নেই। সৃজন বলল, ভাই, সম্ভবত 100 মিটারের মধ্যে ওই স্কুলটা পড়বে। তুই নাক বরাবর চলতে থাক। কিছু দূর এগোতেই সামনে একটা ছোট মাঠ দেখতে পেয়ে সম্রাট সেখানেই গাড়ি থামালো। গাড়ি থেকেই দেখা যাচ্ছে মাঠটার বাঁ দিকে বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি একটা ভগ্নপ্রায় স্কুল বাড়ি। বড় বড় পিলার দিয়ে ঘেরা সেই স্কুলটা যে ব্রিটিশ আমলে তৈরি তার বলে দিতে হয় না। বাড়ির আদল অনেকটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো। ওরা গাড়ি থেকে নেমে সেই দিকে এগিয়ে গেল। অলকা হঠাৎ বলে উঠল, আমার না কেমন গা ছমছম করছে, চল না রে, ফিরে যাই। সৃজন বলল, উফ, এই মেয়েটা ভারী জ্বালায় তো। আরে আমরা তো সবাই আছি, তোর এত ভয় কিসের? হ্যাঁ, চল তো ভেতরে চল। স্কুল বাড়িটা চওড়া একটা গোল বারান্দা দিয়ে ঘেরা। একটা বড় কালো লোহার বন্ধ গেট সামান্য ঠেলতেই ক্যাচ শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে বাদুড় ওদের মাথার উপর দিয়ে উড়ে বেরিয়ে গেল। 5 জনেই প্রায় হাত ধরাধরি করে সেই বাড়িতে প্রবেশ করল। সঙ্গে সবাই টর্চ এনেছিল। আলো জ্বালিয়ে তারা জমাট বাঁধা অন্ধকার কাটানোর চেষ্টা করল। পায়ের নিচে
পুরু ময়লার আস্তরণ মারিয়ে জায়গায় জায়গায় মাকড়সার জাল সরিয়ে ওরা এগিয়ে চলল আরো ভেতরে। সামনে পড়ল একটি বিরাট হলঘর, একটা চওড়া সিঁড়ি, খুব সম্ভবত যেটাকে গ্র্যান্ড স্টেয়ারকেস বলে, সোজা দোতলায় উঠে গেছে। ওরাও একে একে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। দোতলায় বড় বড় 5টা ঘর রয়েছে, যার দেওয়ালগুলো জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠের ভাঙা চেয়ার টেবিল পড়ে আছে। সম্ভবত এই ঘরগুলোই ছিল ক্লাসরুম। দোতলা থেকে আরও একটা সিঁড়ি উঠেছে 3 তলায়। সেখানে দেয়াল লাগোয়া একটা বিরাট অংশ জুড়ে কাঠের ফ্রেম তৈরি করা আছে, অনেকটা বুক র্যাকের মতো, যার অধিকাংশই ভেঙে মাটিতে লুটোপুটি খাচ্ছে। সম্ভবত এটা ছিল লাইব্রেরি। এর পাশেই রয়েছে আরও একটা বন্ধ দরজা। সেই দরজা খুলতেই দেখা গেল সারি সারি একটানা বেঞ্চ পাতা রয়েছে। তবে বলাই বাহুল্য, একটাও আস্ত নেই। এটা হয়তো প্রেয়ার রুম ছিল। এরকম ভাবেই ওরা একে একে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখল। ভূত ছাড়া সব কিছুই ওদের চোখে পড়ল। শেষ অবধি হাঁপিয়ে গিয়ে ওরা নেমে এলো একতলায়। একতলায় একটা কোণে এবার একটা জিনিস চোখে পড়ল ওদের। সিঁড়ি থেকে নামতে নামতে ওরা জিনিসটা দেখতে পেয়েছে। প্রায় ফুট কয়েক লম্বা একটা আয়না। আয়নাটায় এই ভগ্নপ্রায় বাড়ির একমাত্র অক্ষত বস্তু। সবাই কাছে গিয়ে দেখল। আয়নার জায়গায় জায়গায় চির ধরলেও কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়নি। রাত 2টো বাজে। একতলার বড় হলঘরটায় মাদুর পেতে মাটিতে বসেছে ওরা। গাড়ি থেকে জল আর কিছু শুকনো খাবার নিয়ে আসা হয়েছে। ওই আধা কোম্পানির মতো ব্যবস্থা, আবার নৈশ পিকনিকও বলা চলে। মশা মারতে মারতে সবার নাজেহাল অবস্থা। তার উপর ফোনে একটুও টাওয়ার নেই। শালা মশা মারতে মারতে কাওয়ালি পাটি হয়ে যাব ভাই। ফালতু জায়গা একটা, ভূতের ভয় নেই, এদিকে মশার কামড়ে। পৃথা এতক্ষণ চুপ করে বসেছিল, এখন বলল, আচ্ছা বলছি, ভূতের গল্প করলে কেমন হয় বলতো? সেই ভালো, এইরকম অ্যাম্বিয়েন্সে ভূতের গল্প ভালোই লাগবে। অনিমেষ তো ভালো গল্প বলে, ওকেই বলতে বল। হ্যাঁ হ্যাঁ অনিমেষ, এই একটা গল্প বল না ভাই, বোর হচ্ছি। তোরা ব্লাডি মেরির গল্প জানিস? জানি, কিছু কিছু শুনেছি, তবে ক্লিয়ার ধারণা নেই। আমাদের তো আবছা ধারণাও নেই। তুই শুরু কর তো অনিমেষ, কে এই ব্লাডি মেরি? অনিমেষ বলতে শুরু করল। ম্যারি টিউডার ছিল ইংল্যান্ডের রাজা হেনরি দ্য এইথের প্রথম সন্তান। রাজকুমারী হওয়া সত্ত্বেও ম্যারির জীবন সহজ ছিল না। হেনরির প্রথম স্ত্রী ক্যাথরিন যখন গর্ভবতী, তখন হেনরি পুত্র সন্তানের আশা করেছিলেন, কিন্তু পুত্রের জায়গায় কন্যা সন্তান লাভ করে হেনরি অক্ষুণ্ণ হলেন।
হেনরির মোট 6 জন রানী ছিল এবং 5 সন্তান ছিল। এই বাকি 5 রানীর প্ররোচনায় হেনরি নিজের প্রথম স্ত্রী ক্যাথরিনকে রাজ্য ছাড়া করলেন এবং ম্যারিকে মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে দিলেন না। বাকি রানীরা ও ম্যারির ভাই বোনেরা ম্যারির সঙ্গে কাজের লোকের মতো আচরণ করত, অকথ্য অত্যাচার করত। ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ম্যারি রাজপ্রাসাদে বন্দী ও অত্যাচারিত হয়ে নিজের কষ্টের জীবন কাটিয়ে দিচ্ছিল কোনো রকমে। কিন্তু রাজা হেনরি দ্য এইথের মৃত্যুর পর নিয়মানুযায়ী তার প্রথম সন্তান ম্যারি ইংল্যান্ডের সিংহাসনে বসল। ছোটবেলা থেকেই যে ঝড় সে কাটিয়ে উঠেছিল তার ফলে ম্যারি অমানবিক হয়ে উঠল। সিংহাসনে বসা মাত্রই সে প্রজাদের ওপর অত্যাচার শুরু করল। বিশেষত তখন ইংল্যান্ডে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের যুদ্ধে ম্যারি ক্যাথলিকদের হয়ে একটা আইন পাশ করালো। আইন অনুযায়ী ইংল্যান্ডে বসবাসকারী প্রত্যেককে ক্যাথলিক হতে হবে, না হলে তাদের হত্যা করা হবে। এই আইন কেউ না মানলে ম্যারির আদেশে সত্যিই তাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। এরই মধ্যে একজন গর্ভবতী মেয়েকেও ম্যারি জ্যান্ত পুড়িয়ে ফেলল। এমন কাজ যে কোনো ধর্মেই মহাপাপ। এর ফলে আস্তে আস্তে প্রজাদের মধ্যেও তার প্রতি বিদ্বেষ বাড়তে লাগল। ম্যারির পিছনে তাকে সবাই ব্লাডি ম্যারি বলে ডাকত। এমনকি এটাও শোনা যায় যে ম্যারি নিরীহ মানুষদের হত্যা করে তাদের রক্তে স্নান করত, তাই তাকে ব্লাডি ম্যারি বলা হতো। এরপর ম্যারি স্পেনের রাজকুমার ফিলিপ দ্য সেকেন্ডকে বিয়ে করে। স্বামীর থেকে ভালোবাসা পাওয়ার আশায় এবং চূড়ান্ত সংসারী হওয়ার জন্য সে সন্তান ধারণ করতে চায়, কিন্তু দুবার ফলস প্রেগনেন্সি বা সিউডোসাইসিস হয় তার, অর্থাৎ গর্ভপাত। গর্ভবতী হওয়ার সমস্ত লক্ষণ দেখা দিলেও তার পেটে কোনো সন্তান আসে না। সেই সময় এইসব বিষয়ে জ্ঞান কারোরই ছিল না। প্রজারা মনে করল ম্যারির পেটে কোনো সাধারণ মানব সন্তান নয়, সাক্ষাৎ শয়তান বড় হয়ে উঠছিল। এই সময় ম্যারি মানসিকভাবে ভেঙে পড়ল এবং ফিলিপও তার থেকে দূরে সরে গেল। শেষ অবধি 1558 সালে ম্যারির মানব শরীরের মৃত্যু হয় ঠিকই, কিন্তু লোকে বলে ম্যারির আত্মা আজও নাকি এই পুরো পৃথিবী ঘুরে বেড়ায়। তাকে ঠিকভাবে ডাকলেই সে সাড়া দেয়। অন্ধকার ঘরে কোনো বড় আয়নার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে ঠিক রাত 3টের সময় ব্লাডি ম্যারি বলে 3 বার ডাকলেই আয়নায় দেখা যায় এক সাদা গাউন পরা মেয়ে মানুষের অবয়ব, যার চোখ থেকে বেরিয়ে আসছে রক্ত, হাতে একটা ছুরি ধরে। সে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে আহ্বানকারীর দিকে। ওকে বিরক্ত করার জন্য ম্যারি শাস্তিস্বরূপ আহ্বানকারীকে নিজের হাতেই ওই ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। চিন্তা কর কতটা ক্রুয়েল ছিল ম্যারি টিউডার। অলকা বলল, আর হবে না কেন বল? সারা জীবন সবার কাছে হেনস্থা হতে হয়েছে,
কত কিছু সহ্য করেছে বলতো মেয়েটা। শেষ অবধি মা হতে পারলেও হয়তো ওর চরিত্রের কিছুটা পরিবর্তন ঘটতো, কিন্তু তাও তো হলো না। ওর জায়গায় আমরা হলে আমাদেরও কি মাথা ঠিক থাকতো? পৃথা হঠাৎ বলে উঠল, এই একটা গেম খেলবি? দেখ, সামনে একটা এত বড় আয়না, সঙ্গে আবার মোমবাতিও আছে। শোন না, চল আমরাও না ব্লাডি মেরিকে ডাকি। ঘড়িতেও তো রাত 3টে বাজে। বসে বসে বোর না হয়ে এই গেমটা চল না আমরা খেলি। সবাই এক বাক্যে রাজি হলো, কিন্তু অলকা বলে উঠল, না না, এই সব করিস না প্লিজ। ওকে, তুই খেলিস না, আমরা খেলবো, তুই এখানেই বস। অলকা একা বসে রইল, আর বাকি 4 জন একটা মোমবাতি জ্বালিয়ে ওই বড় আয়নাটার সামনে দাঁড়ালো। সবার দৃষ্টি আয়নার দিকে স্থির। পৃথা নিজের হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে বলল, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। সব নিস্তব্ধ। আয়নায় সেই 4 জন ছাড়া আর কাউকেই দেখা গেল না। পৃথা আবার ব্লাডি ম্যারির নাম নিয়ে বারতিনেক ডাকল, কিন্তু না, এখনো আয়নায় কোনো পঞ্চম ব্যক্তিকে দেখা গেল না। হঠাৎ একটা মেয়েলি গলার আর্তচিৎকার। পৃথার হাতের মোমবাতিটা পড়ে গেল। পুরো বাড়ি তখন কালচে অন্ধকারে আবৃত হয়ে রয়েছে। সবাই তাড়াতাড়ি যে যার টর্চ জ্বালিয়ে সামনে দেখল। এ কি, মাদুরের ওপর এতক্ষণ অলকা বসেছিল, কিন্তু এখন তো সেখানে কেউ নেই। সবাই এক ছুটে কাছে গিয়ে দেখল অলকার ফোনটা রাখা আছে ম্যাটের এক কোণায়, কিন্তু অলকার কোনো অস্তিত্ব নেই সেখানে। সবাই চিৎকার করে অলকাকে ডেকে চলল। অলকা, অলকা, কোথায় তুই? বেরিয়ে আয়, ইয়ার কি করিস না এখন? অলকা, অলকা, দিস ইজ নট আ ব্লাডি জোক, কাম অন, বেরিয়ে আয় তুই। কিন্তু অলকার কোনো সাড়া পাওয়া গেল না। পৃথা কাঁদতে কাঁদতে বলে উঠল, ও এসে গেছে, ও এসে গেছে। সম্রাট অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে এসেছে? ব্লাডি মেরি। এমন সময় দোতলার কোনো ঘর থেকে ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ ভেসে এলো। ওরা সবাই দোতলায় উঠতেই সৃজন বলল, কোন ঘর থেকে শব্দটা এলো বলতো? বুঝতে পারছি না রে। একটা কাজ কর, তোরা ওই দিকটাতে যা, আমি আর সৃজন অন্য দিকটায় যাচ্ছি। সম্রাট আর পৃথা দৌড়ে বাঁদিকে বারান্দা পেরিয়ে সেই দিকের ঘরগুলোয় তল্লাশি শুরু করলো, আর অন্যদিকে সৃজন আর অনিমেষ ডান দিকের ঘরগুলোয় ঢুকলো। অনিমেষ বলল, এই তো এখানে 2টো ঘর আছে, তুই একটা কাজ কর, তুই ওই ঘরটা দেখ, আমি এই ঘরটা দেখছি। অনিমেষ চলে যেতে সৃজন সামনের ঘরে ঢুকে অলকার নাম ধরে ডাকতে লাগলো। অলকা, কারোর কোনো সাড়া শব্দও নেই। মেঝের দিকে টর্চের আলোটা ফেলতেই একটা জিনিস চোখে পড়ল ওর। পায়ের সামনে খানিক কাঁচ ভেঙে পড়ে আছে। তাহলে ওই ঘর থেকেই কি একটু আগে কাঁচ ভাঙার শব্দ হয়েছিল? এমন সময় সৃজনের হাতের টর্চটা দপদপ করে নিভে গেল। বার কয়েক আঘাত করার পরও ওর টর্চ জ্বলল না। হঠাৎ ওর পিছনে কেউ টর্চ জ্বালল। সৃজন পিছনে ফিরে দেখল আলো নিয়ে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ উজ্জ্বল আলো চোখে পড়তে সৃজন প্রথমে স্পষ্ট কিছু দেখতে পেল না,
শুধু দেখল সামনে দাঁড়ানো মূর্তিটির পরনে রয়েছে একটা সাদা গাউন। সৃজন গলা থেকে একটা শব্দও বের করতে পারল না। সেই মূর্তিও ধীমে তালে ওর দিকে এগিয়ে এলো। এবারে সৃজনের দৃষ্টি পরিষ্কার হলো। সামনে দাঁড়ানো বিভৎস মূর্তির মুখে পৈশাচিক হাসি দেখে সে চিৎকার করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ওর গলায় ধারালো কিছু একটা গেঁথে গেল। কোনো শব্দ না করে সৃজন মাটিতে লুটিয়ে পড়ল। মিনিট 15 পর দোতলার বারান্দায় এসে হাজির হলো অনিমেষ, সম্রাট ও পৃথা। অনিমেষ বলল, কিরে, কি হলো, পেলি? সম্রাট জানালো ওদিকের দুটো ঘরেই ওরা খুঁজে দেখেছে, কিন্তু সৃজনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এতক্ষণে অনিমেষ খেয়াল করল সত্যি সৃজন তো নেই। সে বলল, ও তো ডান দিকের সেকেন্ড রুমটায় ঢুকেছিল। আমি ভাবলাম সার্চ করে ওই দিকেই আসবে। তাহলে মনে হয় এখনও ওই ঘরেই অলকাকে খুঁজছে। চল তো একবার, তাড়াতাড়ি চল, আয় আয়। ওরা সবাই মিলে টর্চ নিয়ে সেই ঘরে প্রবেশ করলো। ও বাবা গো! পৃথা হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে চিৎকার করে উঠল। বাকি দুজন ওর দিকে তাকাতেই দেখল পৃথা মাটিতে উবু হয়ে বসে ঠক ঠক করে কাঁপছে, আর ওর সামনে মাটিতে চোখ মেলে নিথর দেহে পড়ে আছে সৃজন। ওর গলায় গাঁথা আছে কাঁচের বড় টুকরো। স্পষ্ট বোঝা যাচ্ছে সৃজন আর বেঁচে নেই। পৃথা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে কম্পিত স্বরে বলে উঠল, I have to go. আমি গাড়িতে যাচ্ছি। আমি এখানে থাকবো না, আমি গাড়িতে যাচ্ছি। কিন্তু অলকা? আমার কিচ্ছু যায় আসে না। আর অলকাকে পেলে ভালো, না পেলে আরো ভালো। বলেই পৃথা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সম্রাট অনিমেষের কাছে গিয়ে বলল, আমাদের জন্য অলকা বিপদে পড়ল। ও তো গেমটা খেলতেও চায়নি। আমরা ব্লাডি ম্যারিকে জাগিয়ে ওর জীবনও বিপদে ফেললাম। কি জানি মেয়েটা বেঁচে আছে কিনা। আমি যে করেই হোক ওকে নিয়ে যাব। চল একবার 3 তলায় গিয়ে দেখে আসি। অন্যদিকে পৃথা সেই ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ওর চোখে পড়ল বাঁদিকের একটা ঘরের মধ্যে সামান্য আলোর ঝলক। সম্ভবত কারোর টর্চ একবার জ্বলে উঠেই আবার নিভে গেল। কি ব্যাপার? এই তো ওরা কিছুক্ষণ আগে ওই ঘরে কাউকে দেখতে পায়নি। তাহলে অলকা কি ওদের খুঁজতে খুঁজতে এই ঘরে ঢুকেছে? সর্বনাশ! পৃথা এক দৌড়ে ওই ঘরের সামনে গিয়ে অলকাকে ডাকলো, অলকা! অলকা! ভিতর থেকে খুটখুট শব্দ ভেসে এলো, কিন্তু কেউ সাড়া দিল না। পৃথা টর্চের আলো ফেলে উঁকি মেরে ঘরের মধ্যে কেউ আছে কিনা দেখতে গেল, আর ঠিক তখনই নিজের মুখের সামনে দেখতে পেল সাদা গাউন পরা সেই বিভৎস মূর্তিকে। তার পৈশাচিক হাসি মাখা ঠোঁটের কোণে লেগে আছে রক্ত। তাকে দেখে পৃথা চিৎকার করে উঠল, আর তখনই সম্রাট আর অনিমেষ তখন বারান্দায় অন্যদিকে 3 তলার সিঁড়ির কাছে যাচ্ছিল। পৃথার চিৎকার শুনে সেই শব্দের অনুসরণ করে নিচ তলায় ছুটে এসে দেখল পৃথা মাটিতে পড়ে ছটফট করছে, আর ওর গলায় গাঁথা আছে একটা কাঁচের ভাঙা অংশ। সম্রাট পৃথাকে বুকের কাছে টেনে নিল।
পৃথার মুখ থেকে গোঙানি ছাড়া আর কয়েক ফোঁটা ছলকে ছলকে বেরোনো রক্ত ছাড়া আর কোনো কথা বেরোলো না। শেষবারের মতো পৃথা নিজের আঙুল তুলে সামনের ঘরটার দিকে দেখিয়ে নিঃশ্বাস ত্যাগ করল। সম্রাটকে পৃথার দেহটার কাছে গিয়ে বসিয়ে রেখে অনিমেষ আস্তে আস্তে ওই ঘরটায় ঢুকে দেখল মাটিতে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে অলকা। অনিমেষ অলকার শরীরটা কোলে নিয়ে চিৎকার করে কেঁদে উঠল, না না। সম্রাট এসে অলকার হাত ধরে ওর নিথর দেহের দিকে চেয়ে রইল। অনিমেষ কাঁদতে কাঁদতে বলল, আমাদের একটা ভুলের জন্য 3 জন প্রাণ হারালো সম্রাট। আমি বাঁচতে চাই না, আমিও মরে যাব, শেষ করে দেবো আমি নিজেকে। ডোন্ট স্পিক রাবিশ। ভেঙে পড়লে হবে না অনি, চল আমাদের এখান থেকে বেরোতে হবে। ঘরের দরজাটা আটকে অনিমেষকে এক প্রকার জোর করে টেনে একতলায় নামিয়ে আনলো সম্রাট। না না, আমি ওদের মেরেছি, আমার বাঁচার কোনো অধিকার নেই। জেদ করিস না, চল বলছি, চল বলছি, ছেড়ে দে আমায়। কেন বুঝছিস না? আমরা আর কেউ বাঁচবো না। পৃথা ঠিক বলেছিল, ব্লাডি ম্যারি আমাদের মেরে দেবে। যেমন ওরা 3 জন মরেছে, তেমনি আমরাও মরবো। তুই কেন বুঝছিস না? ব্লাডি ম্যারি ওদের মারেনি। আর 3 জন না, ওরা 2 জন মরেছে। ও মরেনি ভাই, ও মরেনি, মরার ভান করছে ও। কে মরার ভান করছে? অলকা, অলকা। অনিমেষ হাঁ করে সম্রাটের মুখের দিকে চেয়ে রইল। সম্রাট বলল, আমি আর পৃথা একটু আগে ওই ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। কই, তখন তো কোনো অলকাকে মাটিতে পড়ে থাকতে দেখিনি। আর তার থেকেও বড় কথা কি জানিস, ওর হাত ধরে আমি ওর পালস বুঝতে পেরেছি। ওর নেক্সট টার্গেট আমরা। তাই তোকে নিয়ে পালাতে চাইছি আমি। আর তুই... পুরো কথা শেষ হলো না সম্রাটের। তার আগেই পিছন থেকে নিমেষে অনিমেষের গলায় ধারালো এক টুকরো কাঁচ দিয়ে একটা রক্ত ভেজা হাত ওর নলি কেটে দিল। অনিমেষ গলা ধরে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। বিস্ফারিত দৃষ্টিতে সম্রাট দেখল ওর পিছনে সাদা গাউন পরে দাঁড়িয়ে আছে অলকা। ওর দৃষ্টি এখন সম্রাটের দিকে। ঠোঁটের কোণে পৈশাচিক হাসির সীমানা কান ছুঁয়েছে। ঘাড়টা একদিকে হেলিয়ে অলকার ডান হাতটা শূন্যে তুলল। সেই হাতে ধরা আছে কাঁচের টুকরো। চোখের পলক ফেলার আগেই বীভৎস চিৎকার করে অলকা এগিয়ে এলো সম্রাটের দিকে। পরের দিন একটা প্রায় অন্ধকার জানালাবিহীন ঘরের এই প্রান্তে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর ইকবাল। একটা ঠান্ডা লোহার টেবিলের অপর প্রান্তে বসে আছে অলকা। ওর সঙ্গে কথা বলছে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রবীর সেন। দীর্ঘ 2 ঘন্টা ধরে কথা বলে প্রবীরবাবু ঘরের বাইরে চলে এলেন। ইকবাল জিজ্ঞাসা করল, কি বুঝলেন? পাগল না পাগল হওয়ার নাটক করছে? প্রবীর অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট। চোখ থেকে চশমা নিয়ে মাথায় হাত দিয়ে প্রবীরের সামনে চেয়ারে বসে পড়ল। এক গ্লাস জল খেয়ে বৃদ্ধ বলল, আমার এত বছরের জীবনে এই কেস প্রথম দেখলাম।
ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের এমন গুরুতর প্রভাব এর আগে কোনোদিনও আমি দেখিনি। কি বলছেন ডক্টর? মেয়েটা ডাহা মিথ্যেবাদী। খুনটুন করে বলছে ভূত এসে মার্ডার করেছে। যে কাঁচের টুকরোগুলো দিয়ে 4 জনকে হত্যা করা হয়েছে সেগুলোই ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আপনি অলকার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রেকর্ড করেছেন সেটা ভালো করে লক্ষ্য করুন। অলকা তালুকদার প্রশান্ত তালুকদারের বড় মেয়ে। প্রশান্ত ছিল চরম অত্যাচারী। অলকার মা তার অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন দেয়। প্রশান্ত কিছুদিন পর আবার বিয়ে করে। নতুন বউ কিছুদিন পর যমজ সন্তানের জন্ম দেয়। ছোটবেলা থেকে বাবা, সৎমা আর সৎ বোনেরা অলকার ওপর নির্যাতন চালায়। অনেক কষ্ট সহ্য করার পর ও বিয়ে করে, কিন্তু অনেক স্বপ্ন সাজিয়ে বিয়ে করলেও সেই বিয়ে সুখের হলো না। 2 বছরের মধ্যে 2বার মিসক্যারেজ হলো। শ্বশুরবাড়ির লোক তাকে তাড়িয়ে দেয়, স্বামী তাকে ডিভোর্স দেয়। ভেরি আনফর্চুনেট। এরপর ও একটা এনজিওতে চাকরি জুটিয়ে নিজেরটুকু কোনোভাবে চালিয়ে নিচ্ছিল, কিন্তু মনে মনে এই যন্ত্রণাময় অতীতকে সে ভুলে উঠতে পারেনি। হয়তো মনে মনেই ও বিকারগ্রস্ত হয়ে উঠেছিল। গতকাল ওরা বন্ধুরা মিলে যখন ওই পরিত্যক্ত স্কুল বাড়িটায় গেল, তখন ওদের মধ্যে আলোচনা হলো ব্লাডি ম্যারিকে নিয়ে। আশা করি ব্লাডি ম্যারি সম্পর্কে রুমার আপনাদের জানা আছে। না থাকলে একবার নেট ঘেটে বার করে নেবেন। ব্লাডি ম্যারি ঘটনার সঙ্গে নিজের জীবনকে রিলেট করে ফেলেছিল অলকা। ম্যারির মতো দুঃখ দুর্দশার জীবন সেও কাটিয়েছে, তাই ম্যারির জায়গায় সে নিজেকে কল্পনা করে নিল খুব সহজেই। বিশেষ করে যখন জানল ম্যারি সাদা গাউন পরে সবার সামনে আসে। ঘটনাচক্রে অলকার পরনেও ছিল সেই রকম সাদা একটা লং স্কার্ট। যখন জানতে পারল ম্যারিকে অযথা বিরক্ত করলে সে এসে নিজের আহ্বানকারীদের গলা কেটে হত্যা করে, অলকাও তাই করল। সবার আড়ালে গিয়ে একটা ঘরে জানলার কাঁচ ভাঙল। তারপর সে কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে এক এক করে ব্লাডি ম্যারির জ্যান্ত রূপ নিয়ে বন্ধুদের হত্যা করল। ইন্সপেক্টর, আমি বলবো ইমিডিয়েটলি ওকে হসপিটালাইজ করুন। এইরকম রোগীর আগে চিকিৎসার প্রয়োজন। আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। ডাক্তারের কথা মতো অলকাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারা দিন মেয়েটা একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ঠিক রাত 3টের সময় অলকাকে বেঁধে রাখতে হয়। সেই সময় অলকার শরীরে প্রবল কম্পন শুরু হয়। চোখ কপালে তুলে সে গোঙাতে শুরু করে। বিছানায় ছটফট করতে করতে বলে ওঠে, Bloody Mary is here. Bloody Mary. I am the Bloody Mary.